যত দিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। গত কয়েক সপ্তাহ জুড়ে যে কোটা বা সংরক্ষণ বিরোধী আন্দোলন চলছে তাতে ক্রমশ বাড়ছে রক্তপাত। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রংপুর সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার ছাত্রছাত্রী পথে নেমে আন্দোলন করছেন। আর সেই আন্দোলনরত পড়ুয়াদের আটকাতে কড়া হাতে নেমেছে সরকার। এখনো পর্যন্ত 105 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ জুড়ে। গোটা দেশে ইতিমধ্যেই জারি করা হয়েছে কারফিউ, নামানো হয়েছে সেনাবাহিনী। কিন্তু বাংলাদেশের সংরক্ষণ নিয়ে এত ক্ষোভ কেন? সরকারিতে কারা বেশি সুবিধা পান? 1972 সাল থেকেই চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে। মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য চাকরিতে আলাদা আসন ইতিমধ্যেই সংরক্ষিত থাকে। সংরক্ষণের সুবিধা পান মহিলা, সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠী এবং প্রতিবন্ধীরা। বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্য কিছু সংরক্ষণ বরাদ্দ রাখা হয়েছিল। এভাবে মোট 56% আসনই চলে গিয়েছে সংরক্ষণের খাতায়। বাকি 44% আসন রয়েছে সাধারণদের জন্য, যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হতে থাকে। এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধেই আন্দোলন চলছে বাংলাদেশে। 1976 সালে প্রথমবার সংরক্ষণ ব্যবস্থার কিছুটা পরিবর্তন করা হয়েছিল। বলা হয়েছিল মোট নিয়োগের 40% হবে মেধার ভিত্তিতে, বাকি 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং 10% নিয়োগ জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হয়। 1985 সালে আবার পরিবর্তন হয়েছিল। সংরক্ষণের আওতায় আনা হয় জনজাতিদের। তখন বলা হয়েছিল সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 45%, বাকি 55%-এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী এবং 5% জনজাতিদের জন্য বরাদ্দ করা হয়। 1997 সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয়। 2011 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানের পাশাপাশি তাদের নাতি নাতনিদেরও সংরক্ষণ ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়। 2012 সালে তার সঙ্গেই যুক্ত হয় 1% বিশেষভাবে সক্ষমদের সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশে জনগণের মধ্যে প্রথম থেকেই চাপা অসন্তোষ ছিল। আন্দোলন প্রথম বড় আকার নেয় 2018 সালে। আন্দোলনের চাপে পড়ে সংসদে দাঁড়িয়ে সব ধরনের সংরক্ষণ বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাখা হয় শুধু জনজাতিদের 5% এবং বিশেষভাবে সক্ষমদের 1% সংরক্ষণ। কিন্তু সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে যায় কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। আদালত তাদের পক্ষে রায় দেয়। আবার আগের মতো সংরক্ষণ ব্যবস্থা চালু হয়ে যায় বাংলাদেশ জুড়ে। এরপরে সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যান হাসিনা সরকার। তার মাঝেই দেশ জুড়ে শুরু হয়ে যায় আন্দোলন। এই পরিস্থিতিতে দলে দলে ভারতীয় পড়ুয়ারা বাংলাদেশ ছাড়ছেন। যেভাবে পারছেন বাংলাদেশ থেকে বের হওয়ার চেষ্টা করছেন। সূত্রের খবর, শুধুমাত্র শুক্রবার সীমান্ত পার করেছেন 300 জন ভারতীয় পড়ুয়া। ত্রিপুরার আগরতলার কাছে আখুড়া ও মেঘালয়ের ডাউকি দিয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা। তাদের মধ্যে কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা, কেউ আবার হরিয়ানা অথবা কাশ্মীরের। এই পড়ুয়াদের মধ্যে অনেকেই বাংলাদেশে MBBS পড়ছিলেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় পড়ুয়াদের জন্য পরামর্শ বার্তা জারি করা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। ভারতীয় পড়ুয়ারা সেখানে নিরাপদে রয়েছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে। We have a large student community, as I told you, 8,500 students or thereabout. Many of them pursue medical education also in that country, so they are all safe and sound, and we are in touch. They are in touch with our High Commission, with our Assistant High Commission as well. And we are regularly keeping in touch with them to render all assistance, that any assistance that they may need. वहाँ पर हमको ज्ञात है कि वहाँ पर जो प्रोटेस्ट चल रही हैं उसके लिए सरकार ने कुछ कदम उठाए हैं, लेकिन वहाँ पर जो सुविधाएं हैं बातचीत का, टेलीकम्युनिकेशन का, वो सब ठीक चल रहा है और इस माध्यम से हम अपने लोगों से जुड़े हुए हैं। उत्तप्त अवस्थार जेरे बातिल হয়েছে মৈত্রী এক্সপ্রেস। জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকায় কোনো ট্রেন প্রবেশ করবে না। ঢাকা থেকে কোনো ট্রেন কোথাও যাবে না। ইতিমধ্যেই হিংসায় উস্কানি ঠেকাতে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার। হাসপাতাল এবং জরুরি পরিষেবা ছাড়া প্রায় সব বেসরকারি দফতর, দোকান, বাজার
বন্ধ রয়েছে। বড় ধরনের হিংসা ও প্রাণহানির আশঙ্কাতে জমায়েতে রাশ টানার চেষ্টা শুরু করেছে ঢাকা পুলিশ। ব্যুরো রিপোর্ট, মৃতম বাংলা।